নমস্কার বন্ধুরা, আই এম বসের আবার একটা নতুন এপিসোড আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আচ্ছা, ধরুন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে প্রথম এভারেস্টে চড়েছিলেন কারা বলুন তো, আপনি অবশ্যই বলবেন এটা আবার এমন কি বড় প্রশ্ন, এভারেস্টে চড়েছিলেন তেনজিং নোরগে অ্যান্ড এডমন্ড হিলারি। কিন্তু আমি যদি বলি এরপরও একটা কিন্তু রয়ে গিয়েছে, ইয়েস, আপনি বলবেন কিন্তু এরপরও কিন্তু। হ্যাঁ, অনেকেই মনে করেন যে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি তারা এভারেস্টে চড়ার 29 বছর আগে আরও দুজন এভারেস্টে চড়েছিলেন। তাদের নাম ছিল, একজনের নাম ছিল স্যান্ডি আরভিন, আরেকজনের নাম ছিল জর্জ ম্যালোরি। ইয়েস, অনেকেই হয়তো আপনারা শুনেছেন জর্জ ম্যালোরির নাম। যে জর্জ ম্যালোরি, এই হিমালয়ের বুকে লুকিয়ে থাকা অনেক রহস্যের মধ্যে এই জর্জ ম্যালোরির কাহিনী অন্যতম। যে জর্জ ম্যালোরি 1924-এ এভারেস্টে হারিয়ে গিয়েছিলেন, আর তার দেহ উদ্ধার হয়েছিল 1999-এ, অর্থাৎ 75 বছর পর। আজকে আপনাদের বলবো সেই বিস্ময়কর ঘটনা এভারেস্টের মাথায় যেটা ঘটে গিয়েছিল। আর একবার স্বাগত আই এম বসের এই নতুন এপিসোডে। 1920 দশকে এভারেস্ট শীর্ষে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে। অনেকেই মনে করতেন মানুষের পক্ষে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব, আর সেখানে পৌঁছে গেলেও বেঁচে ফেরা কঠিন। কিন্তু এমন একজন ছিলেন যিনি এমনটা মনে করতেন না, জর্জ হার্বার্ট লি ম্যালোরি। 1886 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ম্যালোরি। খুব কম বয়স থেকেই পাহাড়ে চড়ার শখ ছিল তাঁর। মাত্র 7 বছর বয়সে উঠে পড়েছিলেন চার্চের মাথায়। স্বপ্ন দেখতেন একদিন এভারেস্টের চূড়ায় পৌঁছবেন। পাহাড় চড়ার প্রতি তাঁর ছিল অদম্য ইচ্ছা শক্তি। তাঁকে যেন হাতছানি দিয়ে ডাকত তুষারাবৃত এভারেস্ট। সালে ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিলেন ম্যালোরি। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মির আর্টিলারি ইউনিটে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগদান করেন। বিশ্বযুদ্ধের ভয়াবহতা, এত মানুষের মৃত্যু ম্যালোরিকে আর্মি থেকে পদত্যাগ করতে বাধ্য করে। বিশ্বযুদ্ধ শেষ হলে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ লন্ডনের পক্ষ থেকে এভারেস্ট অভিযানের ডাক দেওয়া হয়, আর এই ব্রিটিশ অভিযানে যোগ দেন জর্জ ম্যালোরি। এই যে ব্রিটিশ এক্সপিডিশন হয়েছিল, এই এক্সপিডিশনের 3 বারেরই সফর সঙ্গী ছিলেন ম্যালোরি। জর্জ ম্যালোরি ফার্স্ট টাইম 1921, এবং তারপর 1922, এবং তারপর 1924, এই 3 বার এভারেস্টে গিয়েছিলেন। 1921-এ ব্যর্থতার অন্যতম কারণ ছিল গরমকাল হঠাৎই চলে আসে এবং সে সময় বরফ গলতে শুরু করে। অভিযান আরও কঠিন হয় এবং তারা ফিরতে বাধ্য হন। 1922 সে সময় একটি ভয়ঙ্কর তুষার ধসের সম্মুখীন হয় এই গোটা টিম, এবং এই ঘটনায় 7 জন শেরপার মৃত্যু হয়েছিল। জর্জ ম্যালোরি এই গোটা টিমের দায়িত্বে থাকার কারণে তিনি এই দুর্ঘটনার দায় নিয়েছিলেন, এবং এই 7 জন শেরপার মৃত্যু মনে হয় এভারেস্টের বুকে প্রথম এত বড় দুর্ঘটনা ছিল। 1924-এ থার্ড এই যে এক্সপিডিশন ছিল, তার আগে জর্জ ম্যালোরিকে নিউ ইয়র্কে আমন্ত্রণ জানানো হয় তার যে দুবারের অভিজ্ঞতা ছিল তা সবার সামনে তুলে ধরার জন্য। এই জর্জ ম্যালোরিকে যখন নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক জিজ্ঞেস করেন ওয়াই ক্লাইম্বড এভারেস্ট, মানে তিনি কেন এভারেস্টে চড়তে চান, উত্তরে ম্যালোরি সে বিখ্যাত উক্তি বিকজ ইট ইজ দেয়ার, তিনি বলেছিলেন কারণ সেটি ওখানে রয়েছে। ম্যালোরি নিজের স্ত্রী রুথকে ভীষণ ভালোবাসতেন। রুথ, তিনি ম্যালোরিকে বারণ করেছিলেন যে থার্ড টাইমের জন্য তিনি যেন এভারেস্টে আর না যান। তার 3 সন্তান ছিল। রুথকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি এভারেস্টে যাবেন, কোনো দুর্ঘটনা ঘটবে না, এবং তিনি যদি এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারেন তাহলে রুথের একটি ছবি তিনি এভারেস্টের মাথায় রেখে আসবেন। আর রুথকে করা এই প্রতিশ্রুতি জর্জ ম্যালোরির দেহ 75 বছর পর উদ্ধার হওয়ার পর গোটা পৃথিবীর কাছে আজও একটা রহস্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? আমি অবশ্যই পরে আরো বিস্তারিতভাবে এটা আপনাদের জানাবো। সালটা ছিল 1924। 30টি অ্যানিমেল 70 জন পোর্টারকে নিয়ে যাত্রা শুরু হয়। ম্যালোরির তখন 38 বছর বয়স, আর এভারেস্ট অভিযানের এটাই ছিল তার জন্য শেষ সুযোগ। 6 জুন এভারেস্ট চূড়ায় পৌঁছানোর জন্য যাত্রা শুরু হয়। জর্জ ম্যালোরি এবং তার সঙ্গী অ্যান্ড্রিউ স্যান্ডি আরভিন। আরভিন ছিলেন একজন নবীন পর্বতারোহী। তার অভিজ্ঞতা খুবই কম ছিল, কিন্তু পাহাড়ে চড়তে যে অক্সিজেন সিলিন্ডার লাগে, মানে ক্যানিস্টার অক্সিজেন, সে ব্যাপারে তিনি ছিলেন পারদর্শী। 1924 সালে 7 জুন এই 2 অভিযাত্রীর শেষবারের মতন ফটো তুলেছিলেন জন নোয়েল, তাদেরই সহযোগী অভিযাত্রী।
26,000 ফুট উচ্চতার ওপরে ডেথ জোন। এখানে সাধারণের পক্ষে অক্সিজেন ছাড়া বাঁচা প্রায় অসম্ভব। খুব কম পর্বতারোহী রয়েছেন যারা সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্ট পৌঁছেছেন। 8ই জুন 1924 শেষবারের জন্য দেখা গিয়েছিল জর্জ ম্যালোরি এবং স্যান্ডি আরভিনকে। তাদের সঙ্গী পর্বতারোহী নো ওডেন ইয়েলো ব্যান্ডের কাছাকাছি অনেক দূরে এক খাঁজের মধ্যে তাদের শেষবার দেখতে পান। এরপরই মেঘের মধ্যে হারিয়ে যান এই দুই পর্বতারোহী। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নাইনটিন 1924 এভারেস্টে নিখোঁজ হয়ে যাওয়ার পর জর্জ ম্যালোরিকে নিয়ে বহু প্রশ্ন দশকের পর দশক ধরে ছিল। তার অন্যতম কারণ ছিল 1933-তে একটি ব্রিটিশ এক্সপিডিশন হয়েছিল এভারেস্টে। তখন এই যে স্যান্ডি আরভিন, তার আইস এক্সটি খুঁজে পাওয়া গিয়েছিল 8,440 মিটার অল্টিটিউডে। এরপর 1975 সালে একটি চাইনিজ এক্সপিডিশন হয়েছিল এবং সেখানে একজন চাইনিজ পর্বতারোহী তিনি দাবি করেছিলেন যে তিনি নাকি একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো ব্রিটিশ পর্বতারোহীর অনেক পুরনো দিনের একটি দেহ দেখতে পেয়েছেন। এই গোটা ঘটনাটি তিনি তার টিমের একজন জাপানিজ পর্বতারোহী তাকে বলে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর তিনি হঠাৎ করেই কোথাও হাওয়া হয়ে যান নাকি তার মৃত্যু হয়, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে। তিনি কোথায় গেলেন, তারপর এক্স্যাক্টলি কোন লোকেশনের কথা বলেছিলেন এই চাইনিজ পর্বতারোহী তা কিন্তু জানা যায় না তারপর। এবং এই ঘটনার পরই একটি এক্সপিডিশনের ডাক দেওয়া হয়। জর্জ ম্যালোরির যে কোডাকের ক্যামেরা তিনি ব্যবহার করেছিলেন জর্জ ম্যালোরি এবং আরভিন, সেই ক্যামেরাটি যদি খুঁজে পাওয়া যায় এবং একের পর এক এই ধরনের যখন সন্ধানের কথা বলা হচ্ছে, তখন এই এক্সপিডিশনের ডাক দেওয়া হয়েছিল। 1999 মে এই এক্সপিডিশন শুরু হয়। বিবিসি এই গোটা এক্সপিডিশনের একটি ডকুমেন্টারি করেছিল। ম্যালোরির নিখোঁজ হওয়ার 75 বছর পর এভারেস্টে গিয়ে পৌঁছয় সেই দল। অনেক খোঁজাখুঁজির পর ক্যাম্প 4-এর কাছে একটি দেহ দেখতে পান তারা। আপনি ভাবতে পারছেন, ম্যালোরি যেদিনকে নিখোঁজ হয়েছিলেন বা মারা গিয়েছিলেন এভারেস্টে, সেদিন যদি কোনো শিশুর জন্ম হয়ে থাকে, ততদিনেও সেই শিশুটির বয়স 75 বছর হয়ে গিয়েছে। 75 ইয়ার্স পর একটি দেহ খুঁজে পাওয়া যাচ্ছে এভারেস্টের উপর। এটি পৃথিবীর বিস্ময়কর ঘটনাগুলির মধ্যে অন্যতম। তদন্তকারী দলের সদস্য কনরাড অ্যাঙ্কার তিনি ওই দেহটি দেখার পরই তার টিমকে স্যাটেলাইট ফোনে খবর পাঠান এবং সেই টিম সেখানে গিয়ে পৌঁছয়। তারা দেখেন যে যেহেতু দীর্ঘদিন ধরে বরফের তলায় পড়েছিল ওই দেহটি, তাই সম্পূর্ণ কিন্তু কঙ্কাল বেরিয়ে যায়নি। বেশ কিছু জায়গায় মাংস রয়েছে, এমনকি তার শরীরে রয়েছে তার পরনের সোয়েটার, জ্যাকেট পর্যন্ত, তার পায়ের জুতো দেখা যাচ্ছে। কিন্তু উনি যে ম্যালোরি, এটা কি করে বোঝা সম্ভব হলো? দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তদন্তকারী দলের সদস্যরা যখন ম্যালোরির পরা সেই জ্যাকেট, 75 বছর আগে তিনি যে জ্যাকেট পরেছিলেন, যে জ্যাকেটে হাত দিলে হাওয়ার মধ্যে জ্যাকেট মানে উড়ে উড়ে চলে যাচ্ছিল, এতটাই ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল, সেই জ্যাকেটের কলার যখন তারা উল্টান, তাদের মুখে একটা এক্সপ্রেশন ছিল, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। কেন জানেন? ওই জ্যাকেটের কলারের মধ্যে লেখা ছিল জি ম্যালোরি। আফটার 75 ইয়ার্স, 75 বছর পর এভারেস্টে পাওয়া গিয়েছিল জর্জ ম্যালোরির দেহ। ম্যালোরির দেহ থেকে কি কি উদ্ধার হয়েছিল? ম্যালোরির দেহ থেকে উদ্ধার হয়েছিল একটি ঘড়ি, একটি অল্টিমিটার, চিঠি পাওয়া গিয়েছিল বহু পুরনো একটি বিল, যেটি তিনি সম্ভবত কিছু গ্লাভস জাতীয় কিছু জিনিস কিনেছিলেন এবং সেই বিলটি একেবারে ইনট্যাক্ট রয়েছে। ম্যালোরির জামার পকেট থেকে পাওয়া গিয়েছিল একটি গগলস, কিন্তু একটি জিনিস পাওয়া যায়নি। সেটি কি জানেন? সেই ছবি, ম্যালোরির স্ত্রী রুথ, তাঁর ছবি, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জর্জ ম্যালোরি যে তিনি যদি এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারেন তাহলে এই ছবি তিনি সেখানে রেখে আসবেন। তারপর থেকেই অনেক প্রশ্ন কিন্তু সামনে আসতে শুরু করে। 1999 সাল থেকে 2024, 25টা বছর কেটে গিয়েছে। দশকের পর দশক ধরে এই প্রশ্ন বারবার উঠে এসেছে, ম্যালোরি কি তাহলে এভারেস্ট জয় করেছিলেন? যদিও তার সপক্ষে বড়সড় কোনো প্রমাণ নেই, কিন্তু কিছু প্রশ্ন তোলেন পর্বতারোহীরা। যেমন দাবি করা হয়, তাকে শেষবার যখন দেখা গিয়েছিল তিনি পশ্চিম সামিটের অভিমুখে যাচ্ছিলেন, কিন্তু দেহটি অনেক নিচে পূর্ব দিকে পাওয়া যায়। অনেকেই মনে করেন তিনি এভারেস্ট শৃঙ্গ ছুঁয়ে নিচে ফিরছিলেন। এই পরিস্থিতিতে ক্লান্ত শরীর, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, কোনোভাবে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান। আর দেহ দেখলে বোঝা যায় কোমরে বাঁধা রয়েছে ছেঁড়া দড়ি। ওপর থেকে দড়ি ছিঁড়ে নিচে পড়লে এইভাবেই ওপরের থেকে হাত দুটো থাকার কথা। আঙুলগুলো তখনও পাথর আঁকড়ে ধরার চেষ্টা করছে।
মনে করা হয় ডান পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। যন্ত্রণায় একটা পায়ের ওপর আরেকটা পা তুলে দিয়েছিলেন ম্যালোরি, যার জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয়েছিল গগলস। অর্থাৎ যখন দুর্ঘটনা ঘটেছিল সেটা রাতের সময় ছিল, তাই গগলস খুলে পকেটে রাখা হয়েছিল। কিন্তু স্যান্ডি আরভিন, তার কি হলো? 1933 সালে স্যান্ডি আরভিনের আইস্যাক্স খুঁজে পাওয়া যায়, কিন্তু তার দেহ আজ পর্যন্ত পাওয়া যায়নি। শোনা যায় কোডাক কোম্পানি নাকি একবার দাবি করেছিল ম্যালোরির ব্যবহার করা ক্যামেরা যদি কোনোভাবে খুঁজে পাওয়া যায় তাহলে তারা রিল থেকে ছবি উদ্ধার করে দেবেন। সেখান থেকে স্পষ্ট হবে তারা এভারেস্ট জয় করতে পেরেছিলেন কিনা। এভারেস্ট অভিযানে দুটো দিক রয়েছে, এক হচ্ছে নর্থ কল, একটা হচ্ছে সাউথ কল। সাউথ কল হচ্ছে নেপাল হয়ে যেতে হয়, আর নর্থ কল সেটি হচ্ছে তিব্বত, মানে বর্তমানে চায়নার দখলে। এই নর্থ কল দিয়ে কিন্তু জর্জ ম্যালোরি গিয়েছিলেন। আমাদের বাংলাতে যারা এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন, অনেকেই হয়তো নেই। সেই রকমই এই নর্থ কল থেকে যিনি এভারেস্ট জয় করেছেন বাঙালি দেবব্রত মুখোপাধ্যায়, তার সঙ্গে চলুন একটু কথা বলি যে আজ থেকে এত বছর আগে, 100 বছর আগে জর্জ ম্যালোরি তিনি কতটা ডিফিকাল্টিস ফেস করেছিলেন। কারণ দেবব্রতবাবু তিনি এই পথেই গিয়েছেন এভারেস্টের চূড়ায়। দেবব্রতবাবু কি বলছেন একটুখানি আপনাদের শোনাবো। ওয়েদার কন্ডিশনের জন্য নর্থ কল অনেক শক্ত আমি বলবো, কারণ কোনো ওয়েদার রিপোর্ট পাওয়া যায় না, এবং ওদিকটার টিবেটান যে হাওয়া এবং ঠান্ডা সেটা অনেক বেশি সর্বদা বয়, এবং রুটের মধ্যেও যে ক্লাইম কিছু কিছু জায়গা আছে, ও 3টে স্টেপ, এই স্টেপগুলো হচ্ছে কিন্তু খাড়া একদম পাথরের দেয়াল আর কি, সেখানে রীতিমতো ক্লাইম করতে হয়। মানে খুব ইজি ক্লাইম হয়তো, খুব একটা কঠিন নয়, একমাত্র সেকেন্ড স্টেপটাই কঠিন ক্লাইম, ফার্স্ট স্টেপ আর থার্ড স্টেপ অত কিছু কঠিন নয়। এবং ম্যালোরির যে কোয়ালিটি ছিল রক ক্লাইম্বিং এ, যেটা আমরা জানি আর কি, তার পক্ষে ওটা না করার কোনো কারণ ছিল বলে মনে হয় না। একটা হচ্ছে কি, পর্বতারোহণ পুরো ব্যাপারটাই হচ্ছে রিস্কের ব্যাপার। পর্বতারোহণ আজকাল যেরকম ভাবে হয় ট্রেকিং ইত্যাদি হিসেবে, এখন তো ট্রেকিং বলে জিনিসগুলোকে, তার কারণ হচ্ছে কোন রকম মাউন্টেনিং ইকুইপমেন্ট প্রায় লাগেই না। ইনফ্যাক্ট সাউথ কল দিয়ে এভারেস্ট ক্লাইম্ব করতে গেলে তোমার আইসেক্সও লাগে না, এবং নর্থ কল দিয়েও প্রায় তাই, আইসেক্স লাগে না, সবই এখন ফিক্সড পেলোকে যায়। তখন তারা আইসেক্স দিয়ে তাদের যে ফ্রন্ট পয়েন্ট ছাড়া ক্র্যাম্পন দিয়ে উঠতেন, কঠিন ছিল, খুবই কঠিন ছিল তাদের ব্যাপারটা। কিন্তু একজন মাউন্টেনিয়ার যখন যায়, আমার নিজস্ব উপলব্ধি দিয়ে বলতে পারি যেটা আর কি, অভিজ্ঞতা দিয়ে, যে একটা লেভেলে গিয়ে আমি দেখতে পাচ্ছি গোলটা আমার সামনে, তখন যে তোমার অ্যাড্রিনালিন রাশ যেটা আর কি, এইসব ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কোনো, ছোটখাটো ব্যাপার এই জন্য বলছি, নিশ্চয়ই অবভিয়াসলি তোমার মনসুন ক্লাউডস এসে গেছে, সেখানে ওয়েদার খারাপ হবে, বৃষ্টি পড়বে, বা ওখানে তো বৃষ্টি না, বরফ পড়বে, তুষারঝড় হবে, এটা আমিও তো পেয়েছি। কিন্তু কি করবো, আমাদেরও তো মনসুন তো ঘুরে গেল, মানে হঠাৎ এসে পড়লো তো আমাদের, তো আমার ক্লাইম্বের সময় আর কি। কিন্তু সেই সময় ওই একটা মানসিক একটা ইয়ে থাকে যে না, করে আসবো, এই যার জন্য যাবতীয় অ্যাক্সিডেন্ট গুলো ওই জন্য হয়, ঠিক কথাই। ওই একটুখানি যদি এগুলোকে মেনে চলা যায় ভালো হয়। তখন আর একটা ব্যাপার ছিল, এখন আমরা জানি যে মনসুন ক্লাউড আসছে ইত্যাদি, 3-4 দিন আগে থেকে আমরা জানতে পারছি কখন কবে ঝড় বৃষ্টি হবে, সবকিছু জানতে পারছি। কিন্তু তখন তো এই ওয়েদার ফোরকাস্টটা ছিল না। তখন মনসুন যে এসে গেছে, সেই পুরো ব্যাপারটা, এটাও কতটা তারা উপলব্ধি করেছিলেন সে নিয়ে, বিশেষত তিব্বতে তো তেমন আর বৃষ্টি হয় না, অতএব কতটা এসে গেছে এমনি দেখাই যায় না, মেঘ টেক তেমন, হাওয়াটাই বেশি দেয় ওখানে, বৃষ্টি তেমন হয় না। ভয়ঙ্কর ওই মানে ব্লিজার্ড গোছের একটা শুরু হবে, যেটাই বরফটা ওই ওপরে যে টপ লেয়ার বরফ যেটা, সেটাই উঠতে শুরু করে ভয়ঙ্কর জোরে। অত উপর অব্দি মেঘ ঠান্ডার জন্য ওঠে না, ওই হাওয়াটা দেয়। তা সেই ব্যাপারটা যে কতটা কি করবে, সকালের দিকে হয়তো ক্লিয়ার ওয়েদার, সেই জন্য বেরিয়ে পড়েছে। আমি একজন মাউন্টেনিয়ার হিসেবে মনে হয় আমার যে এই সময় লোভ সংবহন করাটা সত্যিই বেশ কঠিন হয়ে পড়ে। 8,000 থেকে ডেড জোন শুরু হয় আর কি, ডেড জোনটা শুরু হয়ে যাচ্ছে, তা ওটা 8,300 শুরু হচ্ছে। প্রথমেই 300 মিটারে একটা উপরে গিয়ে রাত্রিবেলা শুতে হচ্ছে, এবং যখন উইদাউট অক্সিজেন তখন এটা আরো বড় ব্যাপার আর কি হয়ে দাঁড়ায়। এইবার সেইখানে যখন ওরা গেছেন, সেখান থেকে 8,300 যে ক্যাম্পটা, সেটা কিন্তু সোজা মানে ফ্ল্যাট জোন না, সেটা সম্পূর্ণ একটা প্রায় 30 থেকে 45 ডিগ্রি ঢালের ওপর। সেখানে মানে রাত্রে শোয়া যায় না, ওই বসে কাটাতে হয় আর কি, কোনো ক্রমে দেয়ালে পিঠ থেকে চুপ করে খানিকক্ষণ রেস্ট নেওয়া যায়, বসে বসে শোয়া যায় না, গল্পটা এরকম হয়ে থাকে। ফলে ক্যাম্পিং সাইটটাই একটা উদ্ভট জিনিস। আর তারা করতেন কি, ওই দিনের বেলা, যেহেতু তখন টর্চের এইরকম আমাদের মতো লেড ল্যাম্প ছিল না, যে 36 ঘন্টা চলবে, 40 ঘন্টা চলবে একটা টর্চ ব্যাটারি, সেরকম তো ব্যাপার নয়। এখন তো 300 ঘন্টা টর্চে বেরিয়ে গেছে। তখন চালালে পরে একটুখানি টর্চ জ্বললেই সঙ্গে সঙ্গে খানিক পরে নিভিয়ে দিতেই হবে, 2-3 সেকেন্ড পরে। সেরকম ভাবে তো ক্লাইম্ব করা যায় না রাত্রিরে, তাই ওনারা ভোর থাকতে বেরোতেন বা চাঁদের আলো থাকতে বেরোতেন, এই সময় বেরোতেন। দেখো যে স্পিডে ওনারা এগোচ্ছিলেন এবং যেখানে ওরা ছিলেন, যেখানটা লাস্ট দেখা গিয়েছিল,
তারপর থেকে ওনাদের যা ক্ষমতা সেই সময় ছিল, চোখ বন্ধ করে পৌঁছে যাওয়ার কথা। এবং বেশ কিছু যে মানে প্রমাণ যেগুলো আর কি পাওয়া গেছে, যেগুলো আর কি পরে ওনার বডি যখন পাওয়া গেল, তখন যে প্রমাণগুলো পাওয়া গেল, এবং যে ধরনের ওনারা ক্লাইম্বার ছিলেন, ক্লাইম্বিং করার সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না। বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্টটা হয় যখন নেমে আসছি, ওঠার সময় কিন্তু হয় না। কারণ ওঠার সময় আমরা প্রত্যেকটা স্টেপ তো প্রচন্ড সাবধানে ফেলছি, দেখে ফেলছি, সেই জন্য। আর নামার সময় আমি তো এই রাস্তা দিয়ে উঠেছি, সেই একটা কনফিডেন্স হয়েছে, প্লাস মনের মধ্যে একটা ইয়ে এসে যায়, একটা স্যাটিসফ্যাকশন এসে যায়, যেটা মনে হয় উনি মানে স্লিপ করেছেন, অবভিয়াসলি স্লিপ তো করেইছেন। এবং যখন স্লিপ করে লোকে, আমরা চেষ্টা করি সবকিছু একটা ধরার কোনো ক্রমে। এখন তো ধরো যে আমাদের রেস্কিউ যে মানে সেলফ প্যারেস যেগুলো সেরানো হয়, তাতে আমাদের অনেক সময় ক্রাম্পন দিয়ে কিক করা যায়, যাতে আটকানো যায়। কিন্তু ওইখানে তোমার বরফ এত শক্ত, এবং ফ্রন্ট পয়েন্ট ছাড়া ওই কাঠ হ্যান্ডেলের আইসেক, সেটা তো সঙ্গে সঙ্গে হাত থেকে ছিটকে বেরিয়ে যায় জেনারেলি। হ্যাঁ, এবার সেই সময় উনি যা পাচ্ছেন আঁকড়ে ধরছেন, এবং মোস্ট প্রবাবলি কোনো ছোটখাটো অ্যাভালাঞ্চ টাইপের সাথেই পড়েছেন বলেই মনে হয় আমার, যাতে ধরে বা একটা পাথরের উপর কিছু ধরার চেষ্টা করছেন। আঁকড়ানো মানে কি, আঙুল দিয়ে মানে বরফের মধ্যেই আঙুল দিয়ে ক্রাম্পনের মধ্যে চেপে ধরা, সেইগুলো করার চেষ্টা করছিলেন উনি। কিন্তু ওই চোট খেয়ে গেল, একবার মাথায় ধাক্কা লাগলো বা কোনো একটা বডিতে এমন একটা ইয়ে হলো, তবে একটা শখ হয়, অতখানি পড়ছি আমি। উনি তো পড়েছেন কমপক্ষে ওইখানে যতটা পড়ার, যেখানটা তলায় পড়েছেন উনি, সেখানে প্রায় যদি সামিটি যে ওইখান থেকে পড়েন 6,000 ফিটের কাছাকাছি একখানা বোধহয় স্লাইড হবে ওটা। তা ওনারা তো তখন আরো তো মানে অক্সিজেনের যেহেতু ঝামেলাটা নেই বলে, আর মানে ছিল না বলে, আরো তো মানে বেশি ইয়ে ছিল ওদের, অসুবিধা আরো অনেক বেশি হয়েছিল। ওই হ্যালুসিনেশন হয়, যে তুমি ভুলভাল দেখতে চিন্তা করো, ভুলভাল চিন্তা করতে শুরু করো। ওই যে আমরা বলি যে আমাদের সাথে কেউ একটা হাঁটছে বা ইয়ে হচ্ছে, এই সবগুলো হয়, বা কারোর সাথে কথা বলতে বলতে চলেছি, মনে হচ্ছে পাশেই রয়েছে একটা কেউ, এইসব জিনিসগুলো হয়, হামেশাই হয় এগুলো। আর তোমার ওই অ্যাকচুয়াল ওই রিজনেবলি যেটা বললে আর কি, যে রিজনিং, যে সেন্স অফ রিজনিংটা একটু কমে যায়, যে যাবো কি যাবো না, চলবো কি চলবো, তখন একটা মানে চলছি, ঠিক আছে চলছি, এইটা একটা মুশকিল হয়। এইটা হচ্ছে একটা, যদিও ওনারা খুবই বড় ইয়ে, যে ফিরবো কি করে, এটা নিশ্চয়ই ওনারা ভেবেছিলেন। কিন্তু ওর অত বড় মানে ক্লাইম্বার, মাউন্টেনিয়ার, সে সময়কার মানে বিখ্যাততম বলতে গেলে, তা ওনার ব্যাপারটা আলাদাই ছিল। কিন্তু পড়েছেন যখন, দুজনে পড়েছেন, এবং ওই এদিকে মানে কার্নিশ ভেঙেই পড়েছেন বলে আমার মনে হয়, নইলে বডিটা তোমার এইদিকে পড়তো না, ওইদিকে হয়তো পড়তো, সেই জন্য কার্নিশ ভেঙেই পড়েছেন। জর্জ মেলোরির দেহ উদ্ধার হলেও স্যান্ডি আরভিনের দেহ উদ্ধার হয়নি। আপনাদের যেমনটা বললাম যে কোডাকের ওই ক্যামেরাটি স্যান্ডি আরভিনের কাছেই ছিল। এটা একটা বিতর্কিত বিষয়, কিন্তু অনেকেই মনে করেন এই কন্ট্রোভার্সির পিছনে দায়ী হচ্ছে চায়না। আসলে এভারেস্ট জয় তো চায়না করতে পারেনি, কিন্তু নর্থ কল থেকে প্রথম যে এভারেস্ট এক্সপিডিশন হয়েছিল, মানে সাকসেসফুল এক্সপিডিশন, সেটি কিন্তু চায়না করেছিল। তাই অনেকেই মনে করেন যে চাইনিজরা চায়নি এই তকমাটা তাদের কাছ থেকে হটে ব্রিটিশদের কাছে চলে যাক, তাই সম্ভবত স্যান্ডি আরভিনের দেহ সেখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এ নিয়ে কিন্তু এখনো বহু ক্ষেত্রে বহু রিসার্চ রয়েছে, আপনি ইউটিউবে খুললে এ ধরনের অনেক ভিডিও পাবেন। এভারেস্টের স্থানীয় নাম হচ্ছে ছোমোলুংমা। সেখানকার বাসিন্দারা এভারেস্টকে পুজো করেন। ছোমোলুংমা শব্দটার অর্থ হচ্ছে দ্য মাদার গডেস অফ আর্থ। একটা সময় যেমনটা শুরুতেই বলেছিলাম যে মানুষ বিশ্বাস করতো না, ভাবতেই পারেনি কোনোদিন এভারেস্টের চূড়ায় পা রাখতে পারবে। 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে তারা প্রথমবার এভারেস্টের চূড়ায় পা রাখেন। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যায় যে তার থেকে 29 বছর আগে জর্জ ম্যালোরি তিনি কি সত্যি স্যান্ডি আরভিনকে সঙ্গে নিয়ে এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন? উত্তর আজও অজানা। আর এমনই বহু রহস্য নিজের কোলে আঁকড়ে রেখেছে এই রহস্যময়ী এভারেস্ট। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, আর এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কেমন লাগলো ভিডিওটি। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। এখানে শেষ করছি। জয় হিন্দ।